কথা বলবো একজন মেধায় যিনি এগিয়েছিলেন কিন্তু তাকে নিয়োগ না দিয়ে দেওয়া হয়েছিল অন্য একজনকে। আমি একটু আপনার নামটা একটু জানাবেন। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। কত ব্যাচ? দশম ব্যাচ এনটিআরসি কর্তৃক দশম ব্যাচের নিবন্ধনকারী প্রভাষক গণিত পদপ্রার্থী। আচ্ছা, আপনি এখানে লিখেছেন যে আপনার পজিশন ছিল 1631, কিন্তু সেখানে 5103 তাকে হচ্ছে নিয়োগ দেওয়া হয়েছে। তো এই বিষয়ে আপনার কাছে কি ধরনের আছে? এখানে আমি স্বাধীন বাংলাদেশে বৈষম্যের শিকার হয়েছি এনটিআরসি কর্তৃপক্ষের মাধ্যমে। এনটিআরসি কর্তৃপক্ষের কুনীতির কারণে এবং কুকৌশলের কাছে আমি পরাজিত। অর্থাৎ এই স্বাধীন বাংলাদেশে এনটিআরসি এর কুকৌশলের মাধ্যমে আমি পরাজিত হয়েছি, বৈষম্যের শিকার হয়েছি। আচ্ছা, যিনি নিয়োগ পেয়েছিলেন হ্যাঁ, তার বিষয়ে কতটুকু জানেন? তার মেধাক্রম 5103। সে এনটিআরসি কর্তৃপক্ষের প্রকাশিত পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি, যেটা 2024 সালের 31শে মার্চ প্রকাশিত হয়েছিল, পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি। এই এনটিআরসি এর পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে 5103তম প্রভাষক গণিত পদপ্রার্থী, যার মেধাক্রম 5103। সে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বেগম সুফিয়া শওকত কলেজে প্রভাষক গণিত পদে পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে 2024 সালে নিয়োগ প্রাপ্ত হয়েছে। তার মেধাক্রম 5103। অথচ হ্যাঁ, ওনার নাম মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। আচ্ছা, তার যে বিষয়গুলো আপনারা তখন কেন কোনো পদক্ষেপ নেন? এখন আমি বলি যে আসলে এনটিআরসি আমাদেরকে কিভাবে ঠকিয়েছে। এই ঠকানোটা একদিনের নয়। এনটিআরসি ঠকাতে ঠকাতে এমন ভাবে অভ্যস্ত হয়েছে যে ঠকানোটাই এবং দুর্নীতিটাই তাদের কাছে নীতি হয়ে দাঁড়িয়েছে। তো এনটিআরসি কর্তৃপক্ষের ঠকানোর কৌশলটা আমি একটু বলি, তারা কিভাবে আমাদেরকে এই বৈষম্যের শিকার করেছে আমাদেরকে। তো 2016 সালে যখন এনটিআরসি প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে, তখন তারা টপ স্কোরার একই প্রার্থীকে 5টি শিক্ষা প্রতিষ্ঠানে সিলেক্টেড দেখিয়েছিল অনলাইনের মাধ্যমে। তখন ওই 5টি শিক্ষা প্রতিষ্ঠানে সিলেক্টেড একজন প্রার্থী একটি মাত্র প্রতিষ্ঠানে যোগদান করেছিল, কারণ একজনের পক্ষে একাধিক স্কুলে বা একাধিক কলেজে যোগদান করা সম্ভব না। তো সে একটাতে যোগদান করেছে, স্বাভাবিকভাবে 4টি পোস্ট খালি হয়ে গেছে, ফাঁকা রয়ে গেছে 4টি পোস্ট। ওই 4টি পোস্টে এনটিআরসি পরবর্তীতে এই ওয়েটিং লিস্টের মাধ্যমে হয়তো নিয়োগ দিয়েছে অথবা নিয়োগ দেয় নাই, সেটা এখনো অজানা। তারপরে যখন এনটিআরসি কর্তৃপক্ষ 2019 সালের ডিসেম্বরে দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে, তখন আমাদের 35 ঊর্ধ্ব বয়সীদের পক্ষে সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনের রায় থাকার পরেও এনটিআরসি কর্তৃপক্ষ সেই আওয়ামী স্বৈর শাসনের মাধ্যমে তারা আপিল ডিভিশনের রায়কে বৃত্তাঙ্গুলি দেখিয়ে আমাদের পক্ষে আপিল ডিভিশনের রায় থাকার পরেও তারা আমাদেরকে ওই 2019 সালের ডিসেম্বরে প্রকাশিত দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তিতে আমাদের আবেদন বঞ্চিত রেখেছে। তারা বয়সের বাইন্ডিং দিয়ে আমাদেরকে আবেদন করতে দেয় নাই দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে। এইভাবে কিন্তু আমরা ঠকে গেলাম। তারপরে আসুন আপনার 2021 সালে 30শে মার্চ যখন তৃতীয় গণবিজ্ঞপ্তি দিল, সেই তৃতীয় গণবিজ্ঞপ্তি দেওয়ার পরে ওইখানে আবার আমাদেরকে আবেদনের সুযোগ দিয়েছিল। আবেদনের সুযোগ দেওয়ার পরে আমরা কিছু আবেদন করে চাকরি পেয়েছি, অনেকেই পাইছি, আমি পাই নাই। তো আমি পাই নাই, অনেকে চাকরি পেয়েছে শূন্য পদে, এমপিওভুক্ত পদে, আর আমাকে দেওয়া হয়েছিল নন এমপিও পদে। সেই নন এমপিও পদ ছিল সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলার বরখাল স্কুল এন্ড কলেজ, বরখাল বহুমুখী স্কুল এন্ড কলেজ। ওইখানে আমাকে নন এমপিও পদে সুপারিশ করা হয়। এনটিআরসি কর্তৃপক্ষ নন এমপিও পদে সিলেক্টেড দেখায় আমাকে এই 2021 সালের 30শে মার্চ গণবিজ্ঞপ্তি দিয়েছিল ওইটাতে। কিন্তু নন এমপিও পদে আমি সুনামগঞ্জে জয়েন করে কি করব? নন এমপিও পদে তো বেতন দেয় না, কর্তৃপক্ষ তো আমাকে বেতন দিবে না। হয়তো 2 বছর 3 বছর আমাকে বিনা বেতনে চাকরি করতে হবে, তখন আমি চলবো কিভাবে? এই জন্য আমি যোগদান করি নাই। তো পরবর্তীতে যখন চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ পায়, চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ পাইছে 2022 সালের 21শে ডিসেম্বর। 2022 সালের 21শে ডিসেম্বরে আমরা শাহবাগে আন্দোলন করছিলাম যেন ইন্ডেক্সধারীদেরকে বাদ দিয়ে আমাদেরকে আবেদনের সুযোগ দেওয়া হয়। ইন্ডেক্সধারীদের বাদ দিয়ে আবেদনের সুযোগ, এই কথাটার অর্থ হয়তো অনেকে বুঝেন না, আমি একটু বুঝিয়ে বলি। যারা পূর্বে চাকরি পেয়েছে, পূর্বে এনটিআরসি এর মাধ্যমে যারা পূর্বে চাকরি পেয়েছে, তাদেরকেও পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তিতে এনটিআরসি আবেদন করার সুযোগ দিত। তো এখন প্রশ্ন হলো, পূর্বে যারা চাকরি পেয়েছে, চাকরিতে বহাল আছে, চাকরি করতেছে যারা, তাদেরকে কেন পরবর্তীতে নিয়োগ বিজ্ঞপ্তিতে এনটিআরসি আবেদনের সুযোগ দিবে? তো এই জন্য আমরা শাহবাগে 200 দিন অনশন করছি। শাহবাগে 200 দিন অনশন করার পরে এই অনশনে আমাদের মূল দাবি ছিল
যে পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তিতে এনটিআরসি কর্তৃপক্ষ তাদের যেন আর আবেদনের সুযোগ না দেয়, যারা পূর্বে চাকরি পেয়েছে এবং চাকরি করতেছে তাদেরকে যেন আবেদনের সুযোগ না দেওয়া হয় চতুর্থ গণবিজ্ঞপ্তিতে। তখন আমাদের সেই অনশনের লাস্ট দিবস ছিল 2022 সালের 21শে ডিসেম্বর। শাহবাগে আমরা অনশন করছিলাম। তখন ডাক্তার দীপুমণি, তৎকালীন স্বৈর সরকারের যে শিক্ষামন্ত্রী, সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি, উনি শিক্ষার এমন অপচিকিৎসা করে গেছেন যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছেন। উনি তখন আমাদেরকে শাহবাগে আশ্বস্ত করলেন, আমাদের নেতাদের কাছে মোবাইলে কল দিলেন, পুলিশের মাধ্যমে কল দিয়ে বলছেন, আপনারা শাহবাগের রাস্তাগুলো ছেড়ে দেন, আমরা পরবর্তী গণবিজ্ঞপ্তিতে ইনটেকধারীদের আবেদনের সুযোগ দিব না, যারা পূর্ব থেকে যারা চাকরি করতেছে তাদেরকে আর আবেদনের সুযোগ দিব না, যারা একেবারে বেকার চাকরিবিহীন তাদেরকে শুধু আবেদনের সুযোগ দিব। তো ঠিক আছে, আমরা শিক্ষামন্ত্রীর আশ্বাসে সরে গেলাম। এটা 2022 সালের 21শে ডিসেম্বর 2022। তখন আমরা শিক্ষামন্ত্রীর আশ্বাসে আমরা শাহবাগের রাজপথ ছেড়ে দিলাম, সবাই যার যার মতো বাড়ি চলে গেলাম। কিন্তু আমরা ওই শাহবাগ ছেড়ে যাওয়ার 15-20 মিনিটের মধ্যেই 2022 সালের 21শে ডিসেম্বর শাহবাগের রাজপথ ছেড়ে দেওয়ার 15-20 মিনিটের মধ্যেই এই স্বৈর সরকারের এনটিআরসি কর্তৃপক্ষ ডাক্তার দীপুমণি শিক্ষামন্ত্রীর আশ্বাসে এই 2022 সালের 21শে ডিসেম্বরে তারা এই সন্ধ্যা 7টার দিকে তারা চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে দেয়। চতুর্থ গণবিজ্ঞপ্তি অনলাইনে দেখার পরে আমরা হতাশ হয়ে গিয়েছি। কেন হতাশ হলাম? কারণ এই আবারও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়কে আবারও এনটিআরসি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমাদের বয়স 35 ঊর্ধ্ব আমাদেরকে তারা আবেদন বঞ্চিত রেখেছে। অথচ দেখেন, সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনের রায় ছিল আমাদের পক্ষে, এবং তৎকালীন মাওসির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ উনি এক ভিডিও বার্তায় বলেছিলেন 2018 সালের 12ই জুন আদালত এই রায় দিয়েছে যে 35 ঊর্ধ্ব বয়সীরা আবেদন করতে পারবে না। কিন্তু রায় যেদিন হয়েছে তার আগে যারা সনদ অর্জন করছে, তার আগে যারা বয়সে 35 ঊর্ধ্ব, তারা তো আবেদন করতে পারবে, কারণ রায় হওয়ার পর থেকে রায় কার্যকর হবে। কিন্তু রায়ের আগে যারা বয়সে 35 ঊর্ধ্ব তাদের তো আবেদনের সুযোগ দেওয়ার কথা। কিন্তু এনটিআরসি কর্তৃপক্ষ সেটা আওয়ামী সরকারের প্রভাবের কারণে আমাদেরকে আবেদন বঞ্চিত রেখে, আবেদনের সুযোগ না দিয়ে তারা 2022 সালের 21শে ডিসেম্বর আমরা শাহবাগ ছেড়ে দেওয়ার 15-20 মিনিটের মধ্যে তারা চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে দেয়। সেই চতুর্থ গণবিজ্ঞপ্তি দেখে আমরা হতাশ হই, আমাদেরকে আবেদন বঞ্চিত রাখা হয়, কেন আমাদেরকে আবেদন করতে দেওয়া হয় নাই, গেল এটা। তারপর চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারি নাই। কিন্তু চতুর্থ গণবিজ্ঞপ্তির ফলাফল যদি আপনি এখনো দেখেন, বিশ্লেষণ করেন, চতুর্থ গণবিজ্ঞপ্তিতে যাদের প্রাপ্ত নম্বর প্রভাষক গণিত পদে, যাদের প্রাপ্ত নম্বর আমার চেয়ে 4-5 নম্বর কম, আমার থেকে 4 নম্বর 5 নম্বর কম যাদের, তারাও প্রভাষক পদে নিয়োগ পেয়েছে। অথচ তাদের থেকে 4-5 নম্বর বেশি থাকা সত্ত্বেও আমাকে আবেদনের সুযোগ দেওয়া হয় নাই, আমি আবেদন করতে পারি নাই। তারপরে 2024 সালের 31শে মার্চ পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলো এনটিআরসি কর্তৃপক্ষ। সেই পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতেও আমাদেরকে আবেদনের সুযোগ দেয় নাই। কেন সুযোগ দেয় নাই? আমরা বয়সে 35 ঊর্ধ্ব হয়ে গিয়েছি। অথচ 35 ঊর্ধ্বদের পক্ষে আদালতের রায় ছিল নিয়োগ দেওয়ার। তারা সেই রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ডাক্তার দীপুমণি এবং ডাক্তার মহিবুল হাসান নওফেলের উস্কানিতে তারা আমাদেরকে বাদ রেখে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে 2024 সালের 31শে মার্চ আমাদেরকে আবেদন বঞ্চিত করে রাখে। এবং 2024 সালের 31শে মার্চের যে পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি, ওইখানে আপনারা দেখবেন পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তির ফলাফলে এই যে এই কাজটা হয়েছে। 2024 সালের 31শে মার্চ পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসি কর্তৃপক্ষ। তার ফলাফল দেখেন, তার ফলাফল হইলো এটা, এখানে তারা মুরাদনগর উপজেলা, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় বেগম সুফিয়া শওকত কলেজে প্রভাষক গণিত পদে মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, যার মেধাক্রম 5103, তাকে প্রভাষক পদে নিয়োগ দিয়েছে। অথচ আমার মেধাক্রম 1631, আমাকে আবেদনটাই করতে দেয় না এনটিআরসি কর্তৃপক্ষ। এইভাবে তারা আমাকে বৈষম্যের গহ্বরে ঠেলে দিয়েছে আমাকে এনটিআরসি কর্তৃপক্ষ। আমার হোম ডিস্ট্রিক্ট ময়মনসিংহ, গৌরীপুর উপজেলা।